ফার্স্ট কথা হলো এসএসসির বেসিক থেকেই আমরা আস্তে ধীরে শুরু করি যে কাজ কাকে বলে। বলো, কাজ হলো আমরা খুবই সিম্পল, আমরা জানি যে কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলে সেই বলের দিকে হলো যদি বস্তুর সরণ হয় তাহলে বল, এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কি বলা হয়? কাজ বলা হয়। তাহলে আমরা জানি যে বল প্রয়োগ করলে বস্তুর সরণ হইলে সেই বল ইনটু ওই বলের দিকে সরণের যে উপাংশ তাকেই কাজ বলে। তার মানে বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকেই কি বলা হয়? কাজ বলা হয়। এই জিনিসটা আমরা সবাই জানি। এখন তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি যে আচ্ছা তাহলে আমাকে বলো বল ইনটু বলের দিকে হলো তোমার সরণের উপাংশ, তাহলে বলের দিকে সরণের উপাংশ বলতে কি বোঝায়? এই জিনিসটা অনেকেই ক্লিয়ার না, তো এই জিনিসটা আসো আমরা ক্লিয়ার করি। ধরো তুমি এই বরাবর বল প্রয়োগ করছো, বাট তোমার মনে করো সরণ হয়েছে এই বরাবর, ঠিক আছে? তাহলে এই যে তুমি এই বরাবর বল প্রয়োগ করছো এফ, বাট তোমার সরণ হয়েছে এই বরাবর এস বরাবর, মানে এই বরাবর যদি সরণ হয় তাহলে যেদিকে বল প্রয়োগ করছো এক্স্যাক্টলি কিন্তু সেই দিকে সরণ হয় নাই, সরণ কিন্তু একটু অন্য পথে হয়েছে। তো তখন তুমি বল এবং সরণের মধ্যবর্তী কোণের মান ধরে নাও থিটা, তাহলে এই মানটা হলো থিটা। ওকে, এখন বলের দিকে সরণের উপাংশ নিতে হবে। তোমরা কিন্তু জানো ম্যাথমেটিক্স থেকে অলরেডি তোমাদের পড়ার কথা, যেটা যদি একটা নির্দিষ্ট দিক হয় আর এটা যদি আরেকটা নির্দিষ্ট দিক হয় তাহলে এই দিক বরাবর এই জিনিসটার উপাংশ কত হবে? ম্যাথমেটিক্সে উপাংশ মানে হলো যে আমরা যদি একটা নির্দিষ্ট দিকে আরেকটা জিনিসের উপাংশ বের করতে চাই তাহলে যার উপাংশ বের করব তার আগে দুইটা প্রান্তবিন্দু সিলেক্ট করব। এটা একটা প্রান্তবিন্দু, এটা একটা প্রান্তবিন্দু সিলেক্ট করব। তারপরে যেই দিক বরাবর আমরা উপাংশ নিব তার উপরে আমরা কিন্তু দুইটা লম্ব আঁকবো, প্রান্তবিন্দু থেকে তার উপরে দুইটা লম্ব আঁকবো। তো লম্ব আঁকলে যতটুকু অংশ কেটে নিবে এই কর্তিত অংশই হবে এই দিক বরাবর এই জিনিসটার উপাংশ, ঠিক আছে? তাহলে এই দিক বরাবর এই জিনিসটার উপাংশ হবে হলো এইটুকু। উপাংশ জিনিসটাকে প্র্যাকটিক্যালি বুঝতে চাইলে তোমরা হলো মনে করো একটা ছায়ার সাথে কম্পেয়ার করতে পারো। ধরো এখানে সূর্য, তো সূর্যের কারণে এই জিনিসটার একটা ছায়া পড়ছে এখানে, এই সোজা কথা এই ছায়াটাই হলো উপাংশ। এবং এটা বের করার বেসিক হলো তুমি যার উপাংশ বের করবা ম্যাথে, তুমি তার আগে দুইটা প্রান্তবিন্দু সিলেক্ট করে সেই প্রান্তবিন্দু দুইটা থেকে তুমি লম্ব আঁকবা। লম্ব আঁকলে যেটুকু অংশ কেটে নেবে সেই কর্তিত অংশই হলো এই জিনিসটার এই বরাবর উপাংশ। ওকে, তো প্রশ্ন আমাদেরকে কি বলতেছে যে বলের দিকে সরণের উপাংশ নিতে হবে। তো তাহলে সরণের আগে দুইটা প্রান্তবিন্দু সিলেক্ট করো, এর মধ্যে একটা প্রান্তবিন্দু অলরেডি তোমার এফ বরাবর আছে, তো এখান থেকে এবার আর লম্ব আঁকার কোনো সুযোগ নাই, তাহলে এটা এখানেই থাকুক। আরেকটা যে প্রান্তবিন্দু আছে তাহলে সেখান থেকে আমি এর উপর একটা লম্ব এঁকে দিই। তো আরেকটা প্রান্তবিন্দু থেকে আমি যদি এর উপর যদি একটা লম্ব আঁকি তাহলে তোমরা খেয়াল করো কতটুকু অংশ কেটে নেয়, এইটুকু পরিমাণ অংশ কিন্তু কেটে নেয়। তার মানে এইটুকু পরিমাণ অংশই হলো বলের দিকে এই সরণের উপাংশ। এখন এই জিনিসটাকে যদি আমরা এখন ত্রিকোণমিতি দিয়ে বের করতে চাই, তোমরা বুঝতেই পারছো যে ভাইয়া এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, এটা 90 ডিগ্রি, তাহলে এসটা হলো অতিভুজ, আর এটা যেহেতু থিটা তাহলে কোণের সাথে বাহুটাকে কি বলা হয়? ভূমি বলা হয়। তাহলে এখন আমাদেরকে কিন্তু এই ভূমির মানটাই কিন্তু লাগবে। তাহলে খেয়াল করো ভূমির মান লাগবে, আমরা কার মান জানি? অতিভুজের মান জানি। তাহলে বলো কোন ত্রিকোণমিতিক অনুপাত নিব? অবশ্যই আমরা কজ নিব, কারণ মনে আছে এত তাড়াতাড়ি ভুলো কেমনে তোমরা? মনে আছে যে তোমরা ছোটবেলায় পড়ছিলা যে কবরে ভূত আছে, পড়ছিলা না? যে কবরে ভূত আছে হ্যান ত্যান হাবিজাবি পড়ছিলা, ওই কবরে ভূত আছে ওইটা দিয়ে আর কি আমরা মনে রাখবো যে কস থিটা ইজ ইকুয়াল টু হলো ভূমি বাই অতিভুজ। তো কস থিটা হলো ভূমি আর অতিভুজ তো তোমার এই যে এস, তাহলে ভূমি বাই এস, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভূমির মান আসতেছে এস কস থিটা। তাহলে বলের দিকে এই যে সরণের যে উপাংশ সেই উপাংশটা হলো এস কস থিটা। তাহলে কাজ কাকে বলবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু হলো বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ মানে এফ এস কস থিটা। এটাকেই অ্যাকচুয়ালি কি বলা হয়? কাজ বলা হয়। তার মানে ইন্টারমিডিয়েটে আমরা কাজের সূত্র হিসেবে জানবো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। দেখি তোমাদের কি অবস্থা। আবির বলতেছো আজ আমার মেনশন দেওয়ার কেউ নাই,
ঠিক আছে, অনেক দুঃখজনক। তোমার ফ্রেন্ডদেরকে এই জন্যই হলো তোমরা কমেন্ট করবা এবং ফ্রেন্ডদেরকে এই কারণেই তোমরা মেনশন দিবা কমেন্টে, তাইলে যেন ওরা বেশি বেশি করে ক্লাসটা দেখলে তোমারা মেনশন দিবে আর কি। সবারই কি নেট প্রবলেম করছে নাকি? আমার এখানে তো ঠিকই আছে। তাইলে যেন ওরা বেশি বেশি করে ক্লাসটা দেখলে তোমারা তোমাদের কি সবারই কি নেট প্রবলেম করছে নাকি আমার এখানে তো ঠিক আছে, কারণ আমার ফোনে স্মুথলি চলতেছে এখন পর্যন্ত, সাউন্ডও সব ঠিকঠাক আছে। নাকি বাকিদের কি সবারই কি নেট সবারটা ঠিক আছে নাকি আমার এখানেই? আচ্ছা, আরেকজন না বলেছে, তো আমার মনে হয় তোমার তোমার হয়তো বা তোমাদেরই প্রবলেম হতে পারে, অনেক সময় আমারও হতে পারে, আমারটাও হতে পারে, কিন্তু আমারটা এখন আপাতত প্রবলেম করছে না, কারণ আমারটাই প্রবলেম করলে আমার ফোনও সেম নেটের মাধ্যমে কানেক্টেড, তাহলে আমার ফোনে তাহলে আমি দেখতে পারতাম না। তো আশা করছি ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি। তো যেটা বলতেছিলাম যে এই কারণে এই সূত্রটা আসছে W=Fs cos θ, এই সূত্রটা এইভাবে আসছে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যেদিকে বল প্রয়োগ করেছি সেই দিকেই যদি বস্তুর সরণ হয় তাহলে কিন্তু আমরা জানি যে কাজ W=Fs আসে, যেটা আমরা 9-10-এ পড়ছি মোটামুটি, তাই না? যে যেদিকে বল প্রয়োগ করেছি সরণ যদি সেই দিকেই হয় তখন W=Fs চলে আসে, যেই জিনিসটা আবার আমরা 9-10-এ পড়ে আসছি। ওকে, তো এটা এখন কিভাবে পড়ছি আমরা জানি। দেখো, যেদিকে বল প্রয়োগ করব সরণ যদি সেই দিকেই হয় তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, একটা আন্ডা। তাহলে তখন একটা বিশাল আন্ডা, বল এবং সরণের মধ্যবর্তী কোণ একটা বড় আন্ডা হলে তাহলে এখানে cos 0 ডিগ্রি হবে, কারণ থিটা কিন্তু হলো তোমার বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এই যেই সূত্রের যে থিটা, সেই থিটার পরিচয় কিন্তু হলো বল ও সরণের মধ্যবর্তী কোণ। তো থিটা যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ হয় তাহলে তোমরা নিজেরাই খেয়াল করো যে একই দিকে যদি সরণ হয়, যেদিকে তুমি বল প্রয়োগ করেছো ঠিক একই দিকে যদি সরণ হয় তাহলে এদের মধ্যবর্তী কোণের মান একটা বিশাল শূন্য চলে আসে, আর cos 0 ডিগ্রির মান হলো 1 চলে আসে। তখন দেখো W= কত আসে? Fs চলে আসে। দ্যাট মিন্স W=Fs। এটা তখনই প্রযোজ্য যখন যেদিকে বল প্রয়োগ করছো সরণও সেই দিকে হয়। তো বুঝতেই পারতেছো যে তার মানে এই সূত্র থেকে আমরা চাইলেই এই সূত্রে ব্যাক করতে পারি, এটা কোনো কঠিন কিছু না। তো এইটুকু মনে হয় আমরা বুঝতে পারছি। এখন আমাদেরকে এক্সট্রা আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই যে W=Fs cos θ, এই যে Fs cos θ বলতো এর মধ্যে F কিন্তু একটা ভেক্টর রাশি, বল কিন্তু একটা ভেক্টর রাশি, আর সরণও কিন্তু একটা ভেক্টর রাশি। বলো দুইটা ভেক্টর রাশি থেকে কখন কজ আসে বলতে পারবা? এক্স্যাক্টলি, তোমরা ভেক্টর চ্যাপ্টারে পড়ে আসছো। আমরা যদি দুইটা ভেক্টরকে যদি ডট গুণ করি, দুইটা ভেক্টরকে ডট গুণ করলেই কিন্তু কস চলে আসে, অর্থাৎ Fs cos θকে আমরা লিখতে পারি F.S। তাহলে যেহেতু দুইটা ভেক্টরকে ডট গুণ করে আমরা কাজ পাই, এই কারণে আমরা বলতে পারি যে ডট গুণ করলে কিন্তু আবার স্কেলার রাশি পাওয়া যায়। এই কারণে আমরা বলছি যে কাজ কিন্তু একটা স্কেলার রাশি, কাজ কিন্তু কখনোই ভেক্টর রাশি না, এটা কিন্তু অলওয়েজ কি হবে? একটা স্কেলার রাশি হবে। তাহলে এটা সবসময় মনে রাখবা যে W=F.S, যেখানে বলকে সরণ দ্বারা যদি আমরা ডট গুণ করি তাহলে আমরা কাজ পাবো, আর যেহেতু বলকে সরণ দ্বারা ডট গুণ করলে আমরা কাজ পাচ্ছি, এই কারণে ডেফিনেটলি কাজ একটা কি স্কেলার রাশি। কেন? কারণ আমরা জানি যে ডট গুণ করলে শুধুমাত্র কি পাওয়া যায়? স্কেলার রাশি পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা এইটুকু বুঝলাম। তো এবার আসো পরীক্ষায় তাহলে একটা ম্যাথ আমরা অলরেডি প্র্যাকটিস করে ফেলি। একটা ম্যাথ আসছে, আমি এটার স্ক্রিনশট নিয়ে নিই, অথবা এখানেই বলি। এটা একটা অবজেক্টিভ আকারে আসছিল, আশা করি এখন পারবা। বল একবার দেওয়া ছিল 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ, আর সরণ দেওয়া ছিল একটা অবজেক্টিভে 4i ক্যাপ প্লাস 2k ক্যাপ দেওয়া ছিল। তাহলে বলছে এই দুইটার থেকে কাজ বের করতে বলছে, যে এফ দেওয়া ছিল এরকম ভেক্টর আকারে, এস দেওয়া ছিল ভেক্টর আকারে, তাহলে বলছিল যে এখান থেকে কাজ বের করো।
এই প্রশ্নটাই অনেক স্টুডেন্টরা পারে নাই, কেন জানি কেন পারে নাই, কারণ ওই যে আমরা সারা জীবন আসলে এফ এস কস থিটা পড়ছি, অনেকে তো আমরা বুঝে পড়ি না যে এফ এস কস থিটাকে যে আলটিমেটলি এফ ডট এস বা ডট গুণ আকারে লেখা যায়, এই সিম্পল জিনিসটাই না অনেক স্টুডেন্ট কেন জানি পারে না পরীক্ষার হলে। তোমরা এক্সাম দিলে নিজেরাই দেখবা যে 70% পোলাপাইন অনেক সিলি ভুল করে। তো যাই হোক, এটা একবার এক্সামে আসছিল, আমাদের কলেজের কুইজে আসছিল, আশা করি এখন এটা তোমরা পারবা। আমাকে ঝটপট দেখে একজন লেখো এটার অ্যান্সারটা কত। এটা দেওয়া আছে, এফ দেওয়া আছে, এস দেওয়া আছে, আমাদেরকে বলছে যে কাজের পরিমাণ বের করতে বলছে। তাহলে ঝটপট অ্যান্সার লিখে ফেলো যে কাজ কত, আমি একটু দেখতে চাচ্ছি। আর তোমরা যারা আছো তারা হলো প্রত্যেকটা পোস্টের হলো নোটিফিকেশন হলো অন করে রাখবা। আমি নোটিফিকেশন অন করার জন্য একটা পোস্ট আজকে দিব। তোমরা হলো আমাদের গ্র্যাভিটি গ্রুপের নোটিফিকেশনটা যদি অন করে রাখো, ইনক্লুডিং পেজের নোটিফিকেশন অন করে রাখলে আমরা যখন লাইভে যাব, তোমরা অনলাইনে থাকলে অটোমেটিক তোমাদের নোটিফিকেশন চলে আসবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটার অ্যান্সারটা একটু বলো সবাই, দেখি কে কেমন পারো। যে এফ এর মান দেওয়া আছে, এস দেওয়া আছে, তাহলে এফ ডট এস এই জিনিসটার একটু অ্যান্সারটা আমাদেরকে বলতে হবে, বা দেখি তোমরা কেমন বলতে পারো এই জিনিসের অ্যান্সারটা। ভেক্টর আকারে দুইটা দেওয়া আছে, তাহলে কাজ বের করতে বলছে। কেউই কি এখানে যারা আছো কেউই কি করো নাই? একটু দেখো, এটা তো খুব সহজ। এই দুইটাকে ডট গুণ করলেই কাজ পাওয়া যায়, তো তুমি ডট গুণ করো। তুমি তো ডট গুণের নিয়ম নিশ্চয়ই জানো যে আই ক্যাপের সাথে আই ক্যাপকে ডট গুণ করলে কি হয়, আই চলে যায় 2 4 কত 8। এখানে যে ক্যাপ আছে বাট এখানে কোনো যে ক্যাপ নাই, তাহলে ধরতে হবে যে এখানে যে ক্যাপের মান 0, তো 0কে -3 দিয়ে গুণ করলে এটা 0ই চলে আসে। আর এখানে কে ক্যাপের সহগ হলো 1, এটা হলো 2, 1 × 2 মানে হলো 2, তাহলে এখানে 2 আসতেছে আর এখানে 8 আসতেছে, তাহলে 8 আর 2কে যোগ করো কত আসে, 10 আসে। তার মানে এটার অ্যান্সার হলো 10 জুল। মুখে মুখে আমরা করতে পারি যে এফ ডট এস ডট গুণ করলে আলটিমেটলি ডাব্লিউ এর মান কত চলে আসে, 10 চলে আসে, তার মানে এটা হলো 10 জুল, এরকম কিছু একটা। ওকে, তো আমরা মনে হয় বুঝতে পেরেছি যে তার মানে ডাব্লিউ এর মান এখান থেকে 10 জুল চলে আসে। এটা হলো একটা প্রশ্ন। হ্যাঁ, ধন্যবাদ ফাতিমা, হলো অ্যান্সার দিয়েছো 10 এক্স্যাক্টলি। আর বাকিরা কি কেউই পারো নাই? বাকিরাও পারলে হলো একটু এক্সাম দিও। আচ্ছা, অ্যান্সার বলো। সাকিব বলেছো 10, হ্যাঁ এই তো ধন্যবাদ। তাহলে এটার অ্যান্সার হলো 10, তাহলে 10 জুল আর কি। ওকে, তো এইটুকু জিনিস মনে হয় আমরা সবাই বুঝতে পেরেছি। এবার আসো আমি এটার একটা স্ক্রিনশট নিই, তাহলে আমাদের একটা বেসিক শেষ হয়ে গেল। এবার আসো কাজের মধ্যে এখন আমাদেরকে জানতে হবে কাজ কখন নেগেটিভ হয়, কাজ কখন পজিটিভ হয়। তার মানে ঋণাত্মক কাজ, ধনাত্মক কাজ, খুবই ইম্পর্ট্যান্ট, এটা একটু জানতে হবে। নেগেটিভ কখন হয় আর পজিটিভ কখন হয়। তো আমি এই জিনিসগুলো একটু মুছে দেই। তো কাজের ক্ষেত্রে তোমার নেগেটিভ কখন হয় আর পজিটিভ কখন হয়। তো নেগেটিভ কাজ কখন পাওয়া যায়? আচ্ছা, আগে আমরা ধনাত্মক কাজ কখন হয় সেটা আগে আলোচনা করি, নেগেটিভটা আমরা একটু পরে আলোচনা করি। ওকে, তো ধনাত্মক কাজের কাহিনীটা হলো তুমি যেদিকে বল প্রয়োগ করবা, ধরো তুমি যদি এইদিকে বল প্রয়োগ করো, তাহলে সেই বলের দিকে যদি তোমার স্মরণের উপাংশ থাকে, তাহলে যেই কাজ হয় সেটাকে আমরা পজিটিভ কাজ বলি। অর্থাৎ তুমি যেই বরাবর বল প্রয়োগ করেছো সেই বরাবর যদি বলের উপাংশ থাকে, তাহলে সেই কাজটাকে আমরা কি বলবো, পজিটিভ কাজ বলবো। যেমন তুমি এইদিকে বল প্রয়োগ করছো, স্মরণ হয়েছে এইদিকে, কোনো প্রবলেম নাই। তুমি যদি বলের দিকে যদি স্মরণের উপাংশ নাও, তাহলে দেখো বলের দিকে কিন্তু তোমার এইটুকু পরিমাণ স্মরণের উপাংশ আছে, তার মানে এই ক্ষেত্রে কাজটা অবশ্যই পজিটিভ কাজ হবে। তুমি যদি এদিকে বল প্রয়োগ করো, স্মরণ যদি এদিকে হয়, তাও কোনো প্রবলেম নাই, কারণ তুমি যেদিকে বল প্রয়োগ করেছো স্মরণের যদি সেই দিকে উপাংশ নাও, দেখো স্টিল কিন্তু এইটুকু পরিমাণ তোমার উপাংশ থাকবে, তাহলে এগুলো সবই পজিটিভ কাজ হবে। দ্যাট মিন্স সহজ কথাই হলো আমরা যেদিকে বল প্রয়োগ করেছি সেই বলের দিকে যদি স্মরণের উপাংশ থাকে, তাহলে সেই কাজটাকে কি বলা হয়, পজিটিভ কাজ, বা বাংলায় বলা হয় ধনাত্মক কাজ বলা হয়। তাহলে তোমরাই এখন আমাকে বলো, যদি পজিটিভ কাজ হতে হয় তাহলে বল এবং স্মরণের যে মধ্যবর্তী কোণ, বলো তো এই মধ্যবর্তী কোণটা অবশ্যই সূক্ষ্ম কোণ হইতে হবে না? খেয়াল করে বলো তো, পজিটিভ কাজ হইতে গেলে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ অবশ্যই সূক্ষ্ম কোণ হইতে হবে না? কেন? কারণ
একমাত্র যখন সূক্ষ্মকোণ হবে তখনই দেখবা যে বলের দিকে কিন্তু সরণের কি পাওয়া যাবে, উপাংশ পাওয়া যাবে। যখন জিনিসটা সূক্ষ্মকোণ হবে না তখন কিন্তু আর বলের দিকে কিন্তু আমরা উপাংশ পাবো না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরো এইদিকে আমরা বল প্রয়োগ করেছি, কথার কথা সরণ মনে করে এইদিকে হয়েছে, তাহলে এখন যদি সরণ থেকে বলের উপর উপাংশ নেই, নিয়ম তো হলো দুইটা প্রান্তবিন্দু থেকে লম্ব আঁকতে হবে। এখন যদি আমরা লম্ব আঁকি তাহলে তো আমরা বলের দিকে তো সরণের উপাংশ পেলাম না, উল্টা আরও বিপরীত দিকে পেলাম। বল এদিকে গেছে কিন্তু বলের বিপরীত দিকে হলো আমরা সরণের উপাংশ পেলাম। তাহলে এই ক্ষেত্রে কাজটা কিন্তু কখনোই আর পজিটিভ কাজ হবে না। তার মানে কি খেয়াল করছো যে পজিটিভ কাজ হইতে গেলে, অর্থাৎ বলের দিকে সরণের উপাংশ হইতে গেলে সবসময় কোণটাকে কি হইতে হবে, সূক্ষ্মকোণ হইতে হবে। ঠিক আছে, সবসময় কোণটাকে কি হতে হবে, সূক্ষ্মকোণ হইতে হবে। অর্থাৎ সূক্ষ্মকোণ কখন হয়, যখন থিটার মানটা 0 ডিগ্রির চেয়ে বড় বা তার সমান কিন্তু 90 ডিগ্রির চেয়ে যখন ছোট হয় তখনই কিন্তু আমাদের সূক্ষ্মকোণ হয়। তাহলে কি খেয়াল করছো যে এই থিটার মানটা যখন 0 ডিগ্রির সমান বা 0 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট হয় তখনই কিন্তু সূক্ষ্মকোণ হয়। 90 ডিগ্রি কিন্তু সমান হওয়া যাবে না, 90 ডিগ্রি সমান হলে কিন্তু এটা সমকোণ হয়ে যাবে, সমকোণের জন্য না। তাহলে দেখছো 0 ডিগ্রি সমান বা তার চেয়ে বেশি কিন্তু 90 ডিগ্রি চেয়ে ছোট, মানে যখন সূক্ষ্মকোণ হয় তখনই কিন্তু ধনাত্মক কাজ হয়। তাহলে এই পয়েন্টটাই মেডিকেল ভর্তি পরীক্ষায় একবার আসছিল যে কখন আমরা ধনাত্মক কাজ পাবো। ধনাত্মক কাজ পাওয়ার জন্য কাজ এবং বলের মধ্যবর্তী কোণ নিচের কোণটি সঠিক। তাহলে এইটা হলো অ্যান্সার, যে 0 ডিগ্রি সমান বা তার চেয়ে বড় হতে হবে কিন্তু 90 ডিগ্রি চেয়ে ছোট হইলে তখন আমরা কি পাবো, পজিটিভ কাজ পাবো। আমার কথা যদি বিশ্বাস না হয় এটা আরেকভাবে ব্যাখ্যা করা যায়। আমরা তো জানি যে W = Fs cos θ। তুমি এই যে এখানে cos θ মান 0 সমান বা 0 চেয়ে বড় কিন্তু 90 চেয়ে ছোট যে কোনো মান বসায় দেখো এই পুরো জিনিসটার মান তোমার পজিটিভ আসবে, মানে ধনাত্মক কাজ আসবে। ব্যাস, তাহলে এটা মনে রাখবে, এই শর্তটা মেডিকেলে আসছিল যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ নিচের কোণটি হইলে ধনাত্মক কাজ পাওয়া যায়। এটা হলো অ্যান্সার। আচ্ছা, একজন জিজ্ঞেস করছো ভাইয়া সমকোণ হলে কি হয়। ইউতিকা হলো বলেছ 10, আচ্ছা তন্নি 10, ঠিক আছে। রাতুল প্রশ্ন করেছো ভাইয়া সমকোণ হলে কি হয়। এক্স্যাক্টলি আমি আসতেছি। তাহলে ধনাত্মক কাজ বুঝতে পারলাম, এটা কিন্তু মেডিকেলে আসছিল, ম্যাট পাশে লিখে রাখে। আমি কিন্তু আগেই বলেছি যে আমাদের ক্লাসগুলো একই সাথে বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় তিনটা জিনিসই কাভার করবে। আর আমি নিজে হলো তোমার এই তিনটাতেই চান্স পেয়েছিলাম, তো আমি জানি যে ঠিক এক্স্যাক্টলি কীভাবে পড়লে চান্স পাওয়া যায়। আমি কিন্তু ইনশাল্লাহ ঠিক সেভাবেই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। এবং বাকিটা হলো অবশ্যই আল্লাহ রহমত তো থাকতে হবেই, সাথে তোমাদের পরিশ্রম থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ তোমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। যাই হোক, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল, মনে রাখবা। এবার আসো ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজের ক্ষেত্রে কি হয়, এটার আমি একটু একটা স্ক্রিনশট নিয়ে নিই। ঋণাত্মক কাজের ক্ষেত্রে আমরা যেই জিনিসটা করব, তাহলে পজিটিভ কাজ আমরা বুঝতে পারলাম শর্ত, আগে নেগেটিভটা বুঝি তারপরে আমরা সমকোণের জন্য কি হয় সেটাও বুঝবো। এবার আসো ঋণাত্মক কাজ। তো ঋণাত্মক কাজ হলো কাজটাকে তোমার নেগেটিভ হইতে হবে। বলো কাজের মান কখন নেগেটিভ হয়। এটা দুইভাবে বোঝা যায়, একটা হলো ছবি এঁকে বোঝা যায়, আর একটা হলো তোমার ম্যাথমেটিক্যাল টার্ম থেকে বোঝা যায়। ছবি এঁকে বুঝতে চাইলে তোমরা অলরেডি বুঝতে পারতেছো যে তুমি যেই বরাবর বল প্রয়োগ করবা, সরণ যদি তার সাথে স্থূলকোণে হয়, এই যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটা, এটা যদি কোনো কারণে স্থূলকোণে হয় তখন কিন্তু আমি আলটিমেটলি লম্ব আঁকলে সেই লম্বটা কিন্তু অ্যাকচুয়ালি বিপরীত দিকে কাজ করবে। খেয়াল করছো, তাহলে লম্ব আঁকলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি বিপরীত দিকে কাজ করবে। তাহলে এই যে এটা যে বিপরীত দিকে কাজ করছে তখন কিন্তু তোমার কাজটা নেগেটিভ কাজ হয়ে যাবে, কারণ তোমার বল হলো এক্স অক্ষ থেকে ডান দিকে, আর দেখো তোমার বলের দিক বরাবর সরণের উপাংশ আসছে বিপরীত দিকে কিন্তু আসছে, এই কারণে তখন নেগেটিভ কাজ পাওয়া যায়। এটা হলো ছবি এঁকে ব্যাখ্যা। আর ম্যাথমেটিক্যাল একটা ব্যাখ্যাও আছে, এই যে W = Fs cos θ। তাহলে সূত্রটা কি, W = Fs cos θ। তো খেয়াল করো কজের মান নেগেটিভ হয় কোন কোন ক্ষেত্রে, কারণ অবভিয়াসলি তোমাকে ঋণাত্মক কাজ পেতে গেলে তোমাকে cos θ মান ঋণাত্মক হইতে হবে, কারণ cos θ যদি কোনো কারণে নেগেটিভ হয় তখন কিন্তু তোমার কাজটাও নেগেটিভ হয়ে যাবে।
সমীকরণ দেখেই বুঝতে পারতেছো। এখন আমাকে বলো কজের মান নেগেটিভ হয় কোন কোয়াড্রেন্টে বলো তো? পড়ে আসছো তোমরা 9-10-এ, এই যে অল স্টুডেন্টস টেক কেয়ার, মনে আছে? অল স্টুডেন্টস টেক কেয়ার, অর্থাৎ পড়ে আসছো অল সাইন ট্যান কজ, তাহলে প্রথম কোয়াড্রেন্টে সব পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন পজিটিভ কিন্তু কজ কিন্তু নেগেটিভ, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কজের মান নেগেটিভ হয়। আর সেকেন্ড কোয়াড্রেন্টের মানে কি? স্থূলকোণ হইতে হবে, দ্যাট মিন্স যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি স্থূলকোণ হয় তাহলে নেগেটিভ হবে। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া থার্ড কোয়াড্রেন্টেও তো আপনার কজ নেগেটিভ হয়, ঠিক আছে, বাট থার্ড কোয়াড্রেন্টে কোণ হইতে গেলে তুমি এইদিকে যদি বল প্রয়োগ করো তোমার সরণ হইতে হবে এই দিক বরাবর। তখন দেখা যায় কি যে আমরা এই কোণটা না নিয়ে এইটাকে তখন কোণ হিসেবে কাউন্ট করি, ঠিক আছে, কারণ আমরা তো নর্মালি কোণ নিব হয় এইভাবে নয়তো এইভাবে, বাট সবসময় ছোট কোণটাকে নেওয়ার চেষ্টা করি। এদিকে যদি কেউ বল প্রয়োগ করে আর তার সরণ যদি এই বরাবর হয় তখন দেখা যায় আবার এই কোণটাকে আমরা নিয়ে ফেলি। তো আলটিমেটলি আমরা সবসময় হলো দুইটা কোয়াড্রেন্ট নিয়েই কাজ করি, আমরা তখন আর এই কোণটা নিই না যেটা থার্ড কোয়াড্রেন্টে 180 ডিগ্রির চেয়ে বড়, এই কোণটা তখন আর নিই না। এই কারণে আমরা আসলে থার্ড কোয়াড্রেন্টের হিসাবটা এখন আর আনবো না, আমরা জাস্ট ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে এর কাজ করব। তাহলে খেয়াল করো নেগেটিভ পাইতে গেলে তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট হইতে হবে, আর সেকেন্ড কোয়াড্রেন্ট মানেই তোমার কোণের মানটা 90 ডিগ্রির চেয়ে বড় হইতে হবে কিন্তু 180 ডিগ্রি সমান বা তার চেয়ে ছোট হইতে হবে। দ্যাট মিন্স ঋণাত্মক কাজের শর্ত হলো এখন তাহলে কোণের মানটা 90 ডিগ্রির চেয়ে বড় হবে কিন্তু 180 ডিগ্রির সমান বা 180 ডিগ্রির চেয়ে ছোট হবে। অর্থাৎ স্থূলকোণ হইলে তখন আমরা কি পাবো? অবশ্যই নেগেটিভ কাজ পাবো। তাহলে দেখছো যে নেগেটিভ কাজ বা ঋণাত্মক কাজ কি? তাহলে স্থূলকোণ হইতে হবে। দুইভাবে বোঝা যায়, একটা হলো ছবি এঁকে বোঝা যায় যে বিপরীত দিকে হইতে গেলে স্থূলকোণ হইতে হচ্ছে, অথবা আরেকটা হলো ম্যাথমেটিক্যাল টার্ম থেকে যে সেকেন্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ মানে হলো 90 ডিগ্রির চেয়ে বড় হইতে হবে কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট বা তার সমান হইতে হবে। তাহলে এটা হলো ঋণাত্মক কাজের শর্ত, বুঝে বুঝে কিন্তু পড়তে হবে। তাহলে দেখছো কত চমৎকার ওয়েতে আমরা বুঝে ফেললাম। ওকে, তো আমরা এই দুইটা জিনিস মনে হয় বুঝতে পেরেছি। হালিমা বলেছো সেকেন্ড এবং ফোর্থ, না না না, কজের মান নেগেটিভ হলো সেকেন্ড এবং থার্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে, ফোর্থ কোয়াড্রেন্টে তো কজ পজিটিভ আর প্রথমটাতে তো সবাই পজিটিভ, তো কজের মান নেগেটিভ হলো জাস্ট সেকেন্ড এবং থার্ড কোয়াড্রেন্টে। বাট থার্ড কোয়াড্রেন্টের মানটা আমরা নিই না, কারণ থার্ড কোয়াড্রেন্ট মানে হলো এই দিকের কোণ, এটা না নিয়ে তখন আমরা ছোট কোণটা নিয়ে ফেলি, ওই আলটিমেটলি স্থূল কোণই হয়, মানে শুধুমাত্র সেকেন্ড কোয়াড্রেন্টের কোণই হয়, বাকিগুলো এই কারণে হয় না। তো এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ওকে, এবার আসো 90 ডিগ্রি হলে তাহলে কি হবে? এবার তোমাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নটার অ্যান্সার দিই। আচ্ছা, কোণের মান থিটা যদি কোনো কারণে 90 ডিগ্রি হয়, অলরেডি তোমরা বুঝতে পারতেছো যে কোণের মান যদি কোনো কারণে 90 ডিগ্রি হয় তখন ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস কস থিটা, মানে ডাব্লিউ ইজিক্যাল টু এফ এস কস 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রির মান কত? 0, ঠিক আছে। তাহলে কস 90 ডিগ্রির মান হলো 0, তাহলে তখন কাজ কত আসবে? একটা বড় সড়ো একটা গোল আলু আসবে বা আন্ডা আসবে। তার মানে বুঝতে পারতেছো যে কোণের মান যদি কোনো কারণে 90 ডিগ্রি হয় তখন আমাদের কৃতকাজ কি আসে? শূন্য আসে বা একটা আন্ডা আসে। তার মানে শূন্য কাজ যদি কেউ পেতে চায়, তাহলে সেই ক্ষেত্রে সে একটা কাজ করতে পারে যে বল এবং সরণের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি করতে পারে। কেউ যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি করতে পারে তখন ফিজিক্সের ভাষায় তার কৃতকাজ শূন্য আসবে, কারণ কজ 90 ডিগ্রির মান হলো 0। তাহলে শূন্য কাজের শর্ত কি? কোণের মান অবশ্যই কত হইতে হবে? 90 ডিগ্রি হইতে হবে, ঠিক আছে। আমরা বুঝতে পেরেছি মনে হয়। এবার আসো, এখন এই শূন্য কাজ থেকে একটা বিখ্যাত এক্সাম্পল আসে, তোমাদেরকে একটা বলবো, এটা আমাদের কলেজে একবার আসছিল, এটা পারা উচিত তোমাদের, তারপরেও বলি এটা একটা চমৎকার প্রশ্ন, যে কেন্দ্রমুখী বল একটা কার্যহীন বল, ব্যাখ্যা করো। এটা আমাদের কলেজে সৃজনশীল আসছিল যে কেন্দ্রমুখী বল একটা কার্যহীন বল, ব্যাখ্যা করো, এরকম একটা তোমাকে ব্যাখ্যা করতে বলছিল। তো এটা আমরা কিভাবে করতে পারি? তাহলে খেয়াল করো, প্রশ্নটা আমি লিখি, যে কেন্দ্রমুখী বল এটা একটা কার্যহীন বল, এটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে যে কেন্দ্রমুখী বল এটা একটা কার্যহীন বল, ব্যাখ্যা করো।
তো এটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি বা ঠিক কিভাবে কাজটা করতে পারি? তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে একটা বৃত্ত আঁকি, আচ্ছা এটা একটু মুছে দিই, স্ক্রিনশট নিয়ে নিই। তাহলে প্রশ্ন হলো কেন্দ্রমুখী বল এটা একটা কার্যহীন বল, আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে। এটা ব্যাখ্যা করার নিয়ম হলো আমি আগে একটা বৃত্ত আঁকি। তো এটা ধরো হলো বৃত্তের কেন্দ্র। এটা যদি কোনো কারণে বৃত্তের কেন্দ্র হয়, কেন্দ্রমুখী বল জিনিসটা কি? কেন্দ্রমুখী বল হলো সবসময় কোনো একটা বস্তু যদি এরকম বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে সে বৃত্তাকার পথের কেন্দ্রের দিকে সবসময় একটা বল কাজ করে, সেটাকে আমরা বলতেছি হলো কেন্দ্রমুখী বল। ধরো বস্তুটা ঘুরতে ঘুরতে এখন বস্তুটা এই পজিশনে আছে, তাহলে বস্তুটা যেই পজিশনেই থাক, সে যদি একটা বৃত্তাকার পথে ঘুরে, তাহলে সেই বৃত্তাকার পথের কেন্দ্রের দিকে ওই বস্তুর উপর একটা বল কাজ করে, যেই বলটাকে আমরা কেন্দ্রমুখী বল বলি। তার মানে কেন্দ্রমুখী বল এই বরাবর কাজ করছে। আর একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, তখন ওর সরণ হয় কিন্তু সবসময় সেই বৃত্তাকার পথের স্পর্শক বরাবর সরণ হয়, তাই না? কারণ সরণ তো একটা কি, সরল রেখা বরাবর হয়, তাই না? সরণ মানে তো তোমার নর্মাল রৈখিক সরণ বুঝাচ্ছে। কৌণিক সরণ তো হলো থিটা, ওটা তো আলাদা হিসাব। বাট নর্মালি সরণ বলতে তো তোমার রৈখিক সরণ বুঝায়। তো তার মানে একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, তখন ওই বিন্দু থেকে, মানে ও এখন মনে করো যদি এই পজিশনে থাকে, তাহলে ওই বিন্দু থেকে বৃত্তাকার পথের কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল যদি এফ হয়, ওই পয়েন্টে তোমার সরণটা, যেহেতু সরণ সবসময় একটা সরল রেখা বরাবর হয়, তো ওই পয়েন্টে সরণটা হলো ওই বৃত্তাকার পথের স্পর্শক বরাবর কাজ করে। তো খেয়াল করো, তাহলে কেন্দ্রমুখী বলের জন্য সরণ যেহেতু স্পর্শক বরাবর কাজ করছে, আর বলটা নিজে হলো ব্যাসার্ধ বরাবর কাজ করছে, আমরা কিন্তু 9-10-এ পড়ে আসছি যে স্পর্শকের উপর স্পর্শবিন্দুগামী যে ব্যাসার্ধ, এটা কিন্তু অলওয়েজ 90 ডিগ্রি হয়। 9-10-এ পড়ে আসছি যে স্পর্শকের উপর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ সবসময় লম্ব হয়। তাহলে তোমরাই খেয়াল করো যে স্পর্শকের উপর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ যদি অলওয়েজ লম্ব হয়, তাহলে cos 90 ডিগ্রির মান হলো 0, কাজ কত হয়ে যায়? 0 হয়ে যায়। এই কারণে বলা হয় যে কেন্দ্রমুখী বল এটা একটা কার্যহীন বল, মানে এই বল কোনো কাজ করতে পারে না, অকর্ম বা অক্ষম একটা বল, আসলে বল, বাট এই বলটা কোনো কাজ করতে পারে না। এই কারণে বলা হয় যে কেন্দ্রমুখী বল এটা একটা কি ধরনের বল? কার্যহীন বল। ঠিক আছে? তো আশা করি এই জিনিসটা তোমাদেরকে বুঝাতে পেরেছি আমি। হ্যাঁ, থিটা, তন্ময় হলো একটা অ্যান্সার দিয়েছো যে ভাই এই ক্ষেত্রে থিটা 90 ডিগ্রি হয়, এক্স্যাক্টলি। তাহলে কেন্দ্রমুখী বলের কারণে কোনো কাজ হয় না, এই কারণে বলা হয় যে কেন্দ্রমুখী বল একটা কার্যহীন বল। ওকে, তো আমরা বলের অনেকগুলো পয়েন্ট শিখে ফেলছি, অনেক কিছু জেনে ফেলছি। এবার আসো আমরা একটা দুইটা প্রশ্নের অ্যান্সার করি। আমার এখানে কিছু প্রশ্ন লেখা আছে, এইগুলো জিনিসগুলো আমি তোমাদেরকে এখন একটু প্র্যাকটিস করাই। একটা দুইটা প্রশ্ন আমরা একটু করাই, তারপরে আবার আমরা আগে আগে যাব আস্তে আস্তে। তাহলে আশা করি এই জিনিসগুলো নিয়ে তোমাদের কোনো কনফিউশন নাই। এবার আসো, তাহলে আমরা কিছু ম্যাথ করব। তো আমাদের প্রথম ম্যাথটা হলো এই ম্যাথটা, এটা অ্যাডমিশনের জন্য এবং বোর্ডের জন্য ইম্পর্ট্যান্ট। তো ম্যাথ নম্বর 1, আর আশা করি এই সৃজনশীলের যে খ নম্বরের যে প্রশ্নটা, সেটার অ্যান্সারটা আশা করি তোমরা এখন পারবা। ওকে, তো ম্যাথ নম্বর 1 হলো একটা দেয়াল, এটা আমি একটু আঁকি, দাঁড়াও। এটা ধরো হলো একটা দেয়াল, আর এটা মনে করো একটা হেলানো একটা সিঁড়ি আছে। ধরো এটা হলো একটা হেলানো একটা সিঁড়ি। ওকে, তো দুইটা প্রশ্ন, আমি প্রশ্ন আগে এঁকে নেই, দাঁড়াও। এটা ধরো হলো একটা দেয়াল,
এই তো এরকম দুইটা প্রশ্ন আছে। তো প্রথম প্রশ্নে বলছে এটা একটা দেয়াল এবং এখানে 4 মিটার দীর্ঘ একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটার দৈর্ঘ্য হলো 4 মিটার। তাহলে এবং এই সিঁড়িটা এই দেয়ালের সাথে প্রথম ক্ষেত্রে তোমার 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর দ্বিতীয় ক্ষেত্রে এই সিঁড়িটা সেম সিঁড়ি 4 মিটার, এটা হলো ভূমির সাথে বা আনুভূমিকের সাথে তোমার 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, তো বলছে এই সিঁড়ি বেয়ে 150 কেজি ভরের একটা লোক, প্রশ্নে বলেছে যে এই সিঁড়ি বেয়ে 150 কেজি, 150 কেজি মানে বুঝতেছো বিশাল মোটা একটা মানুষ, তাই না? মানে মাসল ম্যান আর কি, ঠিক আছে? মাসল ম্যানও না ঠিক, এটা মানে অনেক মোটা সোটা আসলে মানুষ, কারণ 150 কেজি অনেক বেশি। তো একটা ভোটকা একটা মানুষ, তো 150 কেজি ভরের একটা মানুষ, এই মানুষটা আবার 50 কেজি ভরের একটা বোঝা নিয়ে নামতেছে। তার মানে 150 কেজি ভরের একজন মানুষ আবার 50 কেজি ভরের একটা বোঝা নিয়ে, ধর এটা হলো চিত্র 1, এটা হলো চিত্র 2, তো সে চিত্র 1 বরাবর এই সিঁড়ি বরাবর সে নামতেছে। তাহলে প্রশ্নে বলছে যে দুই ক্ষেত্রে তোমার কাজ বের করো, মানে 150 কেজি ভরের একটা বিশাল ভোটকা একটা লোক 50 কেজি ভরের একটা বস্তু নিয়ে সে 4 মিটার দীর্ঘ একটা সিঁড়ি বেয়ে নামতেছে, যখন সেই সিঁড়িটা দেয়ালের সাথে তোমার 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 1 নম্বর ছবিতে, আবার সেই সিঁড়িটা যখন তোমার হলো ভূমির সাথে বা আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এই দুই ক্ষেত্রে তোমার লোকটা কর্তৃক টোটাল কাজের পরিমাণ বের করতে বলেছে। কি বের করতে বলেছে? এই দুই ক্ষেত্রেই লোকটা কর্তৃক তোমার কৃত কাজ কত, যে 1 নম্বর চিত্রে লোকটার কৃত কাজ কত আর 2 নম্বর চিত্রে হলো লোকটার কৃত কাজ কত, সেই জিনিসটা বের করতে বলেছে। তো এটা আমরা কিভাবে করতে পারি, কিভাবে কি করতে পারি আমরা একটু দেখি। একটা জিনিস সবসময় মনে রাখবা, আমরা কিন্তু কাজ বের করার সূত্র পড়ছি যে W = FS cos θ। কাজ বের করার আমরা সূত্রটা সবাই জানি যে ভাইয়া এটা হলো W = FS cos θ। ওকে, তো তুমি খেয়াল করো, যখন সেই বিশাল মোটা লোকটা যখন এই সিঁড়ি বরাবর মনে করো নামবে, তার স্মরণ কিন্তু অবশ্যই সিঁড়ি বরাবর হবে, কারণ সে তো নামতেছে সিঁড়ি বরাবর, তার মানে তার স্মরণ কিন্তু অবশ্যই সিঁড়ি বরাবর হবে এস। কিন্তু একটা লোক যখন উপর থেকে নিচের দিকে নামে, একটা কথা মনে রাখবা, একটা মানুষ বা যে কোনো কিছুই যখন নিচ থেকে উপরের দিকে উঠে অথবা উপর থেকে নিচের দিকে নামে, তখন ওর উপর সবসময় ওর ওজনটাই বল হিসেবে কাজ করে। অর্থাৎ কেউ যদি নিচ থেকে উপরের দিকে উঠে বা উপর থেকে নিচের দিকে নামে, ওর উপরে সবসময় ওজনের সমপরিমাণ বল কাজ করে। আর আমাকে বলো তো, ওজন সবসময় কোন দিকে কাজ করে বলো তো? তোমরা তো অবশ্যই জানো যে ওজন সবসময় কি করে, খাড়া নিচের দিকে কাজ করে, তাই না? যে ওজন সবসময় কোন দিকে কাজ করছে, খাড়া নিচের দিকে কাজ করছে। তো এই বিন্দুতে যদি একটা লোক থাকে, সে যখন নামবে অবশ্যই উপরে ওঠার ক্ষেত্রে বা নিচে নামার ক্ষেত্রে অলওয়েজ তোমার ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করতে হবে, এবং সেই ওজনটা সবসময় খাড়া নিচের দিকে কাজ করে। তো এই বিন্দু থেকে লোকটা যখন এই সিঁড়ি বরাবর নামবে, তখন ওর ওজন mg এটা নিচের দিকে কাজ করতেছে, খাড়া নিচের দিকে কাজ করছে, এটা হলো বল। কিন্তু লোকটা কিন্তু নামতেছে হলো সিঁড়ি বরাবর। তাহলে এই যে লোকটা নামতেছে সিঁড়ি বরাবর, বাট ওজন কাজ করতেছে খাড়া নিচের দিকে। তো তাহলে বলো তো, ওজনটাই তো এখানে বল, তাহলে বল কাজ করতেছে y অক্ষ বরাবর, আর লোকটা নামতেছে সিঁড়ি বরাবর। তাহলে বলো প্রথম ক্ষেত্রে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। তাহলে প্রথম ক্ষেত্রে লোকটা কর্তৃকৃত কাজ হবে FS cos 60 ডিগ্রি। এটাই হলো বেসিক, ঠিক আছে? তো এখন এফ এর মান তো বুঝতেই পারতেছো, এফ হলো বল, তো এফ তো ওজন, তাহলে এটা হলো mg হয়ে যাবে, এস তো এস cos 60 ডিগ্রি। তো এখন বাকিটা মনে হয় তোমরা বুঝতেই পারছো যে এম এর মান হলো লোকটা ওজন, মানে লোকটা বস্তা সহ নামতেছে, তো বোঝা সহ লোকটার ওজন হলো 200 কেজি, কারণ 150 আর 50 মানে হলো 200। জি এর মান হলো তোমার 9.8, স্মরণ হলো তোমার এই সিঁড়ির দৈর্ঘ্য 4, তাহলে 4 cos 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে এরকম কিছু একটা। এটা হলো প্রথম ক্ষেত্রে তোমার কৃতকাজ। ওকে, প্রথমটা মনে হয় তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো কনফিউশন থাকলে তোমরা কমেন্ট করো, আমি কিন্তু কমেন্ট দেখতেছি। যেমন ইয়ামুন হলো বলছে যে নিচের দিকে, তন্ময় বলতেছে দ্বিতীয় ক্ষেত্রে 6789.69 জুল হয়তো।
আসিফ বলতেছো 400। ওকে, আমি হিসাব করি না এটা কত আসবে, কিছু একটা আসবে। 400 না, 400 সাথে তো তোমার 9.8 গুণ করতে হবে। ঠিক আছে, 400 সাথে হলো তোমার 9.8 তোমাকে গুণ করতে হবে। ওকে, এটা মনে হয় 3920 আসবে মনে হয়। এটা মনে হয় 3920 হলো তোমার অ্যান্সার, মোস্ট প্রবাবলি। ঠিক আছে, তাহলে এত নিউটন হিসাব, সরি এত জুল আর কি, হিসাব করে দেখো। ঠিক আছে, তো আমাদের এই জিনিসটা শেষ। এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে কাজ। তো খেয়াল করো, উপর থেকে নিচে আমি কি বলছি, সিঁড়ি বেয়ে নামুক বা একবারে খাড়া উপর থেকে নিচের দিকে লাফ দেখ, যাই দেখ, একটা জিনিস নিচ থেকে উপরের দিকে উঠতে গেলে তার ওজনের সমান বল প্রয়োগ করতে হয়, আবার উপর থেকে নিচের দিকে নামলেও অলওয়েজ ওজনের সমান বল প্রয়োগ করতে হয়। আর ওজন অলওয়েজ খাড়া নিচের দিকে কাজ করে। তো লোকটা দ্বিতীয় ক্ষেত্রে যখন উপর থেকে নিচের দিকে নামবে, স্টিল তার উপরে প্রযুক্ত বল এটা হলো ওজনের সমান হবে এবং সেটা খাড়া নিচের দিকে কাজ করছে। আর লোকটা কিন্তু সিঁড়ি বরাবর নামতেছে। তাহলে বলো, বল এবং সরণের মধ্যবর্তী কোণ তাহলে কত? অবশ্যই কিন্তু এই কোণটাই কিন্তু হবে, কারণ এই যে এটা হলো বল, এটা হলো সরণ, তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কিন্তু এটাই হবে। তো খেয়াল করো, এই ক্ষেত্রে এটা দেওয়া আছে 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা কিন্তু অটোমেটিক 30 ডিগ্রি হয়ে যাবে, কারণ 90 ডিগ্রি আর 60 ডিগ্রি 150, 180 থেকে বিয়োগ করলে 30 ডিগ্রি। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু বল এবং সরণের যে মধ্যবর্তী কোণ তার মান কিন্তু 30 ডিগ্রি হয়ে যায়। তো তার মান যদি কোনো কারণে 30 ডিগ্রি হয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কাজ মানে হলো তোমার এফএস কস 30 ডিগ্রি, এফএস কস 30 ডিগ্রি। এই যেখানে এফ হলো তোমার ওজন, তার মানে এটা হলো এমজিএস কস 30 ডিগ্রি। তো এম তো বুঝতেই পারতেছো 200, জি এর মান হলো 9.8, এস এর মান হলো 4, এই সিঁড়ির দৈর্ঘ্য কারণ সেই বরাবর নামতেছে, তার মানে তার সরণ হলো 4 কস 30 ডিগ্রি। যা আসবে তাই হলো অ্যান্সার। হ্যাঁ, 3920। দেখি অনেকেই অ্যান্সার দিয়েছ। আসিফ বলেছে 3920, মেঘের পরি 3920, রিফাত 3920, হ্যাঁ, সাকিব 3920, হ্যাঁ ঠিক আছে। তন্নি, তন্ময় বলেছ 30 ডিগ্রি, হ্যাঁ পরের বার তাহলে 6790। ঠিক আছে, পরের বার 6790 হতে পারে। ওকে, সাকিবও বলেছ 6790, হ্যাঁ ঠিক আছে, তাহলে পরের বার এটাই হলো অ্যান্সার। তো এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন তো অলরেডি তোমাদেরকে বলে ফেলেছি। আর আরেকটা যে প্রশ্নটা বলবো, এই প্রশ্নটাও তোমার অ্যাডমিশনে আসছিল, খুবই ইম্পর্ট্যান্ট। কাজের বেসিক দিয়ে এই প্রশ্নটা তোমার অবজেক্টিভে আসছিল। তো আজকে এখন আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে সলভ করাবো, এবং এই প্রশ্নটাই আজকের লাস্ট প্রশ্ন। ঠিক আছে, তারপর আমাদের কাজ শেষ, আমরা আজকের দিনের মতো ছুটি নিব। এরপরের দিন আমরা হলো পরিবর্তনশীল বল কর্তৃক কৃত কাজ পড়ব, তারপরে হলো অভিকর্ষজ বল কর্তৃক কৃত কাজ, ক্যালকুলাসের কিছু জিনিস দেখব, তাহলে আমাদের কাজ জিনিসটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখন আরেকটা ম্যাথ করাচ্ছি। এই ম্যাথটাও তোমার পরীক্ষায় আসছিল, অ্যাডমিশনে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসছিল, তো ভালো মতো দেখো। আমরা তাহলে এটা মুছে দেই। তাহলে আশা করি বেসিকটা বুঝতে পারছো যে সবসময় বল এবং সরণের মধ্যবর্তী কোণ নিতে হবে। সিঁড়ি বেয়ে নামুক বা যেই বরাবরই নামুক, সবসময় বল এবং সরণের আমরা কি করব, মধ্যবর্তী কোণটা নিয়ে তারপরে হলো আমরা হিসাব করব। ঠিক আছে, একটু দাঁড়াও, আমি এটা একটু পাশে সরায় আনি, তাহলে একটু বেশি ভালো হয়। তো আমরা মনে হয় এইটুকু জিনিস বুঝতে পেরেছি। এবার আসো তোমাদের আরেকটা অ্যাডমিশনের প্রশ্ন। এই অ্যাডমিশনের প্রশ্নটা হলো, পাঁচ কেজি ভরের একটা বস্তু, 5 কেজি ভরের একটা বস্তু, আমাদের আর 2-3 মিনিট লাগবে, এটা শেষ হয়ে যাবে। তাহলে 5 কেজি ভরের একটা বস্তু 3 মিটার উঁচু, জায়গা থেকে
উঁচু একটা জায়গা থেকে একটা পেরেকের উপর পড়েছে। পেরেক তো বুঝো, ওই যে লোহার যে পেরেকগুলা হাতুড়ি দিয়ে দিয়ে পিটায় পিটায় আমরা পেরেকগুলার ভিতরে ঢুকাই না, সেই পেরেকগুলা। তাহলে 5 কেজি ভরের একটা বস্তু, তাহলে 3 মিটার উঁচু একটা জায়গা থেকে পেরেকের উপর এসে পড়ল। পেরেকের উপর এসে পড়ল। আচ্ছা 1 মিনিট একটু দাঁড়াও, 1 মিনিট আমি একটু আসতেছি। ওকে, তো আমরা আবার চলে আসছি। তো যেটা বলতেছিলাম যে 5 কেজি ভরের একটা বস্তু 3 মিটার উঁচু একটা জায়গা থেকে একটা পেরেকের উপর এসে পড়ল। তো পেরেকটা এই কারণে, তো পেরেকটি 10 সেন্টিমিটার গভীরে ঢুকে গেল। গভীরে ঢুকে গেল। তাহলে প্রশ্নে বলেছে পেরেকটি কর্তৃক গড় প্রতিরোধকারী বল কত? যে পেরেকটি কর্তৃক তোমার হলো গড় প্রতিরোধকারী বল। তাহলে প্রশ্নটা আমি আরেকবার বলি। ধরো এখানে একটা লোহার একটা পেরেক ছিল, 5 কেজি ভরের একটা বস্তু 3 মিটার উঁচু একটা জায়গা থেকে পেরেকের উপর এসে পড়লো, এবং এই জিনিসটা ভারী একটা জিনিস পেরেকের উপর এসে পড়ার কারণে পেরেকটা মাটির ভিতরে ধরো আরও এক্সট্রা 10 সেন্টিমিটার গভীরে ঢুকে গেল। তাহলে বলছে যে পেরেকটা ওই বস্তুটাকে টোটাল কতটুকু বল দ্বারা প্রতিরোধ করেছে। কারণ স্বাভাবিক একটা পেরেক বসে আছে, পেরেকের উপরে যদি একটা ভারী বস্তু পড়ে, পেরেকটা তার বিপরীতে একটা বল প্রয়োগ করবে, তাহলে সেই বলের মানটা কত? অর্থাৎ সেই পেরেক কর্তৃক গড় প্রতিরোধকারী বলের মানটা আমাদেরকে বের করতে বলেছে। তো দেখি আমরা এই ম্যাথটা কিভাবে করা যায়। তো তোমরা একটা জিনিস খেয়াল করো, ধরো এটা হলো আমাদের মাটি, এখানে ধরো একটা পেরেক ছিল, 3 মিটার উচ্চতা থেকে একটা বস্তু এসে পড়ছে। তাহলে 3 মিটার উচ্চতা থেকে একটা বস্তু এসে পেরেকের উপর এসে পড়ছে, ফলে পেরেকটা আরও 10 সেন্টিমিটার মাটির গভীরে ঢুকে গেছে। তাহলে বলো বস্তুটা টোটাল কতটুকু উচ্চতা অতিক্রম করেছে বলতে পারবা? বস্তুটা কিন্তু এই ক্ষেত্রে 3 মিটার কিন্তু উচ্চতা যায় নাই, বস্তুটা কিন্তু এই ক্ষেত্রে 3 মিটার গেছে, সাথে কিন্তু এক্সট্রা আরও 10 সেন্টিমিটার গেছে। আর আমরা সবাই জানি যে 10 সেন্টিমিটার মানে কিন্তু 0.1 মিটার, কারণ 100 সেন্টিমিটার মানে হলো 1 মিটার। তার মানে ওই বস্তুটার টোটাল অতিক্রান্ত দূরত্ব হলো 3 মিটার প্লাস এক্সট্রা 10 সেন্টিমিটার, মানে 3.1 মিটার। তার মানে বস্তুর তোমার টোটাল অতিক্রান্ত দূরত্ব হলো 3.1 মিটার। তাহলে এটা মনে রাখতে হবে যে এই বস্তুটার টোটাল 3.1 মিটার কিন্তু দূরত্ব অতিক্রম করে ফেলেছে। তো তাহলে এই যে একটা বিশাল বস্তু উপর থেকে যখন নিচে পড়বে, সে 3 মিটার তো করছেই, সাথে সে পেরেকটার আরও 10 সেন্টিমিটার নিচে নেওয়া যাওয়ার কারণে তার টোটাল অতিক্রান্ত দূরত্ব হয়ে গেছে 3.1 মিটার, এবং তারপরে কিন্তু বস্তুটা থেমে গেছে। তাহলে কি আমি বলতে পারি যে বস্তুটার টোটাল 3.1 মিটার দূরত্ব অতিক্রম করে যেহেতু থেমে গেছে, তার মানে বস্তুটার টোটাল বিভব শক্তি হবে mgh, ওই h এর মান হবে হলো 3.1। তাহলে বস্তুটার টোটাল বিভব শক্তি m এর মান হলো 5, g এর মান হলো 9.8, আর h এর মান হলো এই ক্ষেত্রে 3.1 হবে, কারণ 3 মিটার সাথে আরও 10 সেন্টিমিটার ভিতরে ঢুকায় গেছে পেরেকটারে। এই কারণে বস্তুটার টোটাল পতন হবে 3.1 মিটার। তো সেই ক্ষেত্রে বস্তুটার টোটাল অভিকর্ষজ যে ত্বরণ, মানে অভিকর্ষজ যে শক্তিটা, সেই শক্তিটা হবে mg × 3.1, তাহলে এত মিটার। শেষ।
তাহলে এইটুকু আমরা বুঝছি। এইটুকু তার মানে বিভব শক্তি কাজে লাগা বস্তুটা স্থির হয়েছে। এখন বস্তুটা তাহলে পেরেকের উপরে এইটুকু পরিমাণ কাজ করেছে। আমাকে একজন বলো তো এটা কত আসে? 2499। একজন বলতেছো যে 2499 আসে এটা। ঠিক আছে, এটা আসতে পারে। আমি বলতে পারতেছি না এটা অ্যাকচুয়ালি কত আসে। 15.5। এটাকে আবার যদি আমরা 10 দিয়ে গুণ করি 155, 151.9 আসছে। ওকে, তো এটা আসতেছে 151.9। সরি, এটা মিটার না, সরি, এটা হলো তোমার জুল আর কি। 151.9 জুল। তার মানে বস্তুটার টোটাল বিভব শক্তি হলো 151.9 জুল, এবং এইটুকু পরিমাণ কাজ বস্তুটা পেরেকের উপরে করছে। তাহলে পেরেক কি বসে থাকবে? তোমার মতো কি পেরেক বসে থাকবে? না। পেরেক কি করবে? পেরেকও বস্তুটাকে থামানোর জন্য এইটুকু পরিমাণে কিন্তু ওর উপরে কাজ করতে হবে। কারণ একটা ভারী বস্তু যখন উপর থেকে নিচে এসে পড়ে, ও ঠিক যেইটুকু পরিমাণ কাজ করে, ওকে থামানোর জন্য আমাদেরকেও কিন্তু বিপরীত দিকে ওইটুকু পরিমাণে কাজ করতে হবে। আমরা যদি বিপরীত দিকে ওইটুকু পরিমাণ কাজ না করতে পারি তাহলে কিন্তু ওই জিনিসটা থামবে না। তার মানে পেরেকটা ওকে থামানোর জন্য তাহলে পেরেকটার ওর বিভব শক্তির সমপরিমাণ কিন্তু কাজ করতে হবে। তার মানে পেরেকটা কর্তৃক কৃত কাজ এটাও হবে হলো তোমার 151.9। এখন পেরেক তাহলে কতটুকু বল প্রয়োগ করেছে? পেরেক তাহলে বল প্রয়োগ করেছে ধরো এফ পরিমাণ বল প্রয়োগ করেছে, এবং বস্তুটা যখন পেরেকের উপর এসে পড়ছে পেরেকের সরণ কত হয়েছে? 10 সেন্টিমিটার বা 0.1 মিটার। তাহলে পেরেক কর্তৃক কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু আবার এফ এস। তাহলে সেই এস এর মান হলো পেরেকের জন্য 0.1, কারণ পেরেক তো মাত্র 10 সেন্টিমিটার সরণ হয়েছে, পেরেকের তো আর পুরো সরণ হয় নাই। তার মানে পেরেকের সরণ যদি 0.1 হয় তাহলে পেরেক কর্তৃক কৃত কাজ হলো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। আর পেরেকটা যেই বরাবর বল প্রয়োগ করেছে সরণ কিন্তু একই রেখা বরাবর হয়েছে, এ কারণে এখানে আর কোনো কস থিটা আসবে না। তাহলে পেরেক কর্তৃক কৃত কাজ হলো এফ এস, তাহলে এফ ইন্টু 0.1। তাহলে প্রশ্ন মতে এইটা ইজ ইকুয়াল টু হলো ওই বস্তুটার বিভব শক্তির সমান, কারণ বস্তুটা ওর উপর বিভব শক্তির সমপরিমাণ কাজ করেছে, পেরেকটাকেও বিপরীত দিকে এইটুকু পরিমাণ কাজই করতে হবে। তাহলে এটা ইজ ইকুয়াল টু এত হইলে তাহলে এই 0.1টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এফ এর মান হয়ে যাবে তোমার 1519 নিউটন। তার মানে এটাই হলো অ্যান্সার। তার মানে পেরেক কর্তৃক ওই বস্তুর উপরে গড় প্রতিরোধকারী বলের মান হলো 1519 নিউটন। তো এই ম্যাথটা অনেকভাবে পরীক্ষায় আসতে পারে। এটা এইভাবে আসতে পারে, আরেকটা আসতে পারে হলো ডাবের ম্যাথ, যে 5 কেজি ভরের একটা ডাব বা ধরো 2 কেজি ভরের একটা ডাব 30 মিটার উঁচু একটা গাছ থেকে, মানে একটা 30 মিটার উঁচু একটা নারিকেল গাছ থেকে 2 কেজি ভরের একটা ডাব মাটির উপর এসে পড়লো, এবং সেই কারণে মাটিটা মনে করো আরও 10 সেন্টিমিটার গভীরে ঢুকে গেল। তাহলে বলছে যে মাটি কর্তৃক গড় প্রতিরোধকারী বল কত। অনেকভাবে আসতে পারে। তো এখন যেভাবেই আসুক আমি আশা করব তোমরা অ্যান্সার দিতে পারবা। ঠিক আছে, তো অ্যান্সারটা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আরেকবার জাস্ট একটু রিভিউ করি যে বস্তুটা 3 মিটার নামছে, সাথেও পেরেকটাকে ঠেলে আরও 10 সেন্টিমিটার ঢুকছে। তার মানে বস্তুটার টোটাল নিচের দিকে নামছে হলো 3.1 মিটার নামছে বস্তুটার টোটাল। ওকে, তাহলে বস্তুটার টোটাল 3.1 মিটার নিচের দিকে নামার কারণে ওর টোটাল বিভব শক্তি হলো mg ইন্টু 3.1, এটা বের করে ফেলছি। তার মানে ওর টোটাল এইটুকু পরিমাণ কাজ করছে পেরেকের উপরে। এখন পেরেক যদি ওকে থামাতে চায় অবভিয়াসলি পেরেককেও কিন্তু ঠিক এই সেম পরিমাণ কাজ করতে হবে। আবার পেরেক কর্তৃক কৃত কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস হবে। তো এখানে এফ তো এফই, যেটা হলো পেরেক কর্তৃক বাধাদানকারী বল বা প্রতিরোধকারী বল, আর পেরেকের সরণ কত হয়েছে 10 সেন্টিমিটার বা 0.1। তাহলে প্রশ্ন মতে পেরেক কর্তৃক কৃত কাজ হলো এফ ইন্টু 0.1, যেটা কিন্তু আবার এই বস্তুর কাজের সমান হইতে হবে, কারণ বস্তুর বিভব শক্তি যত হবে ততটুকুই বস্তু কাজ করবে, আর পেরেকের কাজটা তার সমান না হলে কিন্তু বস্তুটাকে কিন্তু থামাতে পারবে না। তার মানে পেরেক কর্তৃক কাজটাও এটার সমান হবে। তো এখান থেকে আমরা এফ এর মান বের করে ফেলেছি। তার মানে পেরেকটা গড়ে এইটুকু পরিমাণ বল প্রয়োগ করেছে। ঠিক আছে, তো আমরা আসলে আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। তো আজকে তাহলে এইটুকুই থাক। আমরা ইনশাল্লাহ এর পরের ক্লাসে হলো পরিবর্তনশীল বল কর্তৃক কৃত কাজটা দেখব।
ওইটা দেখার পর ওইখান থেকে আমরা ক্যালকুলাসের বিভিন্ন পার্টগুলো দেখব। আগামী ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই চ্যাপ্টারের অনেক বেসিক জিনিসগুলো আমরা আলোচনা করব। তারপরে হলো তোমার পরিবর্তনশীল বলের পরে আমরা হলো শক্তিতে চলে যাব, বিভব শক্তি গতিশক্তির বিভিন্ন জিনিস আলোচনা করে তারপর আমরা কর্মদক্ষতার কুয়ার ম্যাথ থেকে শুরু করে সব টাইপের ম্যাথগুলো আমরা দেখাবো। আর তারপরে কিন্তু আমরা এমসিকিউ সলভ করব, মানে এর পরের ক্লাসগুলোতে। আর এক্সাম তো থাকছেই। আর আজকে তোমাদের এক্সাম আছে, আমি আগেই বলে দিয়েছি 9টার পরে। এই এক্সামটা তোমরা 9টার পরে যে কোনো সময় দিতে পারবা, তো কোনো সমস্যা নেই। এটা আজকে না, এটা কাল পরশুও দিতে পারবে, একদিন 2 দিনের মধ্যে দিতে পারবে। তো তোমরা তোমাদের সুবিধা মতো প্রশ্নগুলো অ্যান্সার দিতে হবে। আর জড়তার ভ্রামক থেকে প্রশ্নগুলো করেছি, তো আশা করি তোমরা সবাই এক্সাম দিবা। রেগুলার এক্সাম দিলে খুব সুবিধা। আর যে হলো তোমার ভালো করবে তাকে আমাদের গ্রুপ থেকে একটা শাউট আউট করে দেওয়া হবে, ওর নামটা মেনশন করে দেওয়া হবে। ঠিক আছে? তো তোমাদের সবাইকে হলো অনেক ধন্যবাদ। আসিফ একটা প্রশ্ন করেছো যে বস্তুর বিভব শক্তি ইজ ইকুয়াল টু কৃত কাজ কিনা। হ্যাঁ, বস্তুর বিভব শক্তি ইজ ইকুয়াল টু কৃত কাজ, কারণ একটা বস্তু উপর থেকে নিচে যদি পড়ে তাহলেও কিন্তু ওর বিভব শক্তিটাকে খরচ করেই কিন্তু সে নিচের দিকে পড়ছে। তার মানে এই ক্ষেত্রে বস্তুর যে কৃত কাজ সেটা কিন্তু ওর বিভব শক্তির সমান। আজকে যদি ওর মধ্যে যদি বিভব শক্তি না থাকতো, ও কিন্তু নিচে কখনো পড়ে এই কাজগুলা করতে পারতো না। কারণ বিভব শক্তি মানে হলো জমাকৃত শক্তি, আর একটা বস্তুর মধ্যে যেইটুকু শক্তি জমা থাকে বস্তু সেইটুকুই কাজ করে। এই কারণে বিভব শক্তি ইজ ইকুয়াল টু কৃত কাজ হবে। অবশ্যই আমরা রেকর্ড করে রাখবো, দেখি। বাট তোমাদের অ্যাটেন্ডেন্স তো অনেক অসন্তোষজনক, মানে সন্তোষজনক না আসলে। তো দেখি, ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক। ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।